আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটা ঘটনা বলি। এক ছেলে তার মায়ের ওষুধ কিনতে ফার্মেসিতে যাচ্ছে। তো রাস্তায় এসে দেখলো কিছু ছেলে কুতকুত খেলতেছে। তো এটা দেখে তার আ খেলাটা দেখতে ইচ্ছে হলো। খেলা দেখতে গিয়ে সে একটা ছেলেকে সাপোর্ট করা শুরু করলো কুতকুত খেলায়। তো তার সাপোর্ট করা ছেলেটা খেলা হেরে গেল। আর এটা সে মেনে নিতে পারল না এবং তার অসুস্থ মাকে বাড়িতে রেখে সে আত্মহত্যা করলো। শুনে খুব ফালতু মনে হলো, ঠিক না? আচ্ছা। আ ঘটনাটা আসলেই অবাস্তব। এরকম কোনো ঘটনা ঘটেনি। এবার একটা বাস্তব ঘটনা বলি। ঘটনাটা ভারতের। এক ছেলে যার পরিবারে শুধু তার অসুস্থ মা ছিল এবং সেই হচ্ছে একমাত্র ব্যক্তি যে তার মায়ের জন্য ওষুধ কেনার সামর্থ্য রাখত। তো কোনো এক ফুটবল বিশ্বকাপ চলাকালীন তার প্রিয় দল খেলায় হারার কারণে সে আত্মহত্যা করল। এটা সম্ভবত খুব পরিচিত শোনাচ্ছে এবং খুব একটা অবাক মনে হয় হননি যে এটা তো স্বাভাবিক বিষয়। কেন স্বাভাবিক? ফুটবল এবং কুতকুত আ শুধুমাত্র খেলা হিসাবে এত বেশি পার্থক্য? একটি খেলা ইভেন সমর্থন করাটাও হাস্যকর শোনাবে। আর অন্য একটি খেলায় আপনার আ প্রিয় দল বা আপনি যে দলকে সমর্থন করছেন সে যদি হেরে যায় অথবা আপনার প্রিয় খেলোয়াড় যদি ভালো না খেলে তাহলে আপনি আত্মহত্যা করবেন। কিন্তু সেটাও খুব একটা অস্বাভাবিক লাগবে না। এটা আসলে কেন হয়? এখানে মিডিয়ার প্রভাবটা অনেক বেশি। মিডিয়া যে জিনিসটাকে গুরুত্বপূর্ণ দেখায় সেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। মিডিয়া যার ফ্যান হওয়া বা যার সমর্থক হওয়াটাকে পজিটিভলি দেখায় সেটাকে আমরা পজিটিভলি দেখি। ইভেন আমি এমন কথাও শুনেছি যে মেসির এক সমর্থক সে বলতেছে যে যখন বলা হলো যে মেসি তো কাফের, তাকে সমর্থন করলে তো তার সাথে তোমার হাসর হবে। তখন সে বলতেছে মেসির জন্য প্রয়োজন আমি জাহান্নামে যেতেও রাজি। কেন? মেসি কি করে? সে তো আমরা যদি ভেবে দেখি তার মূল কাজ কি? বল লাথি মারা। মেসি বলে ভালো লাথি মারতে পারে। এজন্য আপনি তার সাথে জাহান্নামে যেতেও রাজি। এটা কি অদ্ভুত না? আমি এমনও শুনেছি যে খুব পরিচিত একজন ব্যক্তি সে বলতেছিল যে সে প্রয়োজনে ম্যারাডোনার জন্য সারা জীবন সে ম্যারাডোনার চাকর হয়ে থাকতে রাজি। কেন? কেন তাকে ম্যারাডোনার চাকর হতে হবে? ম্যারাডোনা কি করে? বলে লাথি তো মারে। তার জন্য তার চাকর কেন হতে হবে? এখন এই ক্ষেত্রে মিডিয়ার প্রভাব অনেক বেশি। কারণ মিডিয়া যখন জিনিসটাকে পজিটিভলি আমাদের সামনে নিয়ে আসে, তখন আমরা ধরতে পারি না যে বিষয়টা আসলে কত বেশি হাস্যকর। এবার আমরা দেখি যখন ফুটবল বিশ্বকাপ মৌসুম চলে, তখন অনেকেই তার প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়। এছাড়াও আরো বিভিন্ন ঘটনা ঘটে, যেগুলো মিডিয়াতে কখনোই নেগেটিভলি উপস্থাপন করা হয় না। বরং এটাকেও এক ধরনের ফুটবল উন্মাদনা হিসেবে দেখি, ফুটবলের জনপ্রিয়তাকে তারা প্রমাণ করতে চায়। এখন এসব ক্ষেত্রে মিডিয়ারও তাদের নিজস্ব এজেন্ডা আছে, যে কারণে তারা এটা করে থাকে। কিন্তু সব ক্ষেত্রেই যে মিডিয়া প্রভাব রাখতে পারে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের সমাজকে মিডিয়া ছাড়াও আরো অনেকগুলো বিষয় প্রভাবিত করে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধ। যেমন ধরুন, মিডিয়া কিন্তু চায় যে তারা পতিতাদেরকে সমাজে পজিটিভলি উপস্থাপন করবে, যৌনকর্মী হিসেবে পরিচয় দেওয়ার মাধ্যমে। কিন্তু সেটা তারা করতে পারে না। সমাজে এক ধরনের ধর্মীয় মূল্যবোধ এখনো, বিশেষ করে আমাদের সমাজে এখনো রয়েছে, যে কারণে তারা সেটা করতে সক্ষম হয় না। এমনকি তারা নিজেরা ওই ক্ষেত্রে সামাজিক যে মূল্যবোধ, যারা ধর্মীয় মূল্যবোধ থেকে এসেছে, সেটার দ্বারা প্রভাবিত। যে কারণে যখন কাউকে বেশ্যা বলে গালি দেওয়া হয়, সে কিন্তু সেটা নিতে পারে না। যদিও সে আইডিওলজির দিক থেকে লিবারেল, সেকুলার এবং সে মনে করে যে এটা কোনো অপরাধ নয়। অন্যদিকে আমাদের সমাজ আ এক্ষেত্রে পুরোপুরি ধর্মীয় মূল্যবোধ দ্বারা প্রভাবিত নয়। যে কারণে আমরা দেখি সমাজে বেশ্যাদেরকে ঘৃণা করা হলেও একই কাজ যখন একজন নায়িকা করে ক্যামেরার সামনে, তখন তাকে বলা হয় আ সাহসী চরিত্রে সে অভিনয় করেছে। সে দৃশ্যকে বলা হয় সাহসী দৃশ্য। এক্ষেত্রে মিডিয়া সফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজকে বেসিক্যালি ২ টি জিনিস প্রভাবিত করে। একটি হচ্ছে মিডিয়া, আরেকটি হচ্ছে আমাদের যে মূল্যবোধ, যেটা আমরা আমাদের ক্ষেত্রে আমরা পেয়েছি আমাদের ধর্ম থেকে। কিন্তু কখনো, কখনো এমনও হয় যে হয়তোবা সমাজের উপর মিডিয়ার প্রভাব নেই, কিন্তু আমাদের ধর্মীয় মূল্যবোধকেও আমরা সঠিকভাবে সমাজে প্রসার করতে ব্যর্থ হওয়ার কারণে সমাজে এমন একটা অবস্থা রয়েছে
যেটাও আদতে খুবই হাস্যকর। যেমন আমি পর্দার বিষয়টা বলতে পারি যে পর্দার ক্ষেত্রে আমাদের সমাজে এক ধরনের রীতি রয়েছে যে যখন মানুষ ঘরে থাকে তখন পর্দার কোনো বালাই নেই। নন মাহারাম, মাহারাম এটা মেনে চলতে হয় না। কিন্তু যখন বাইরে বের হয় তখন কিন্তু ঠিকই তারা বোরখা গায়েই বের হয়। এক্ষেত্রে কিন্তু আমরা পুরো বিষয়টাকে ঘর ভার্সেস বাহির এভাবে চিন্তা করলে হবে না। কারণ কখনো, কখনো এটা উল্টে যায়। যেমন ঘরে আপনি দেখবেন না যে কোনো মহিলা সে অন্য একজন অপরিচিত পুরুষের পাশে একদম গা ঘেঁষে বসেছে। এটা আপনি দেখবেন না এবং এটাকে সমাজ খুব বাজেভাবে নিবে। কিন্তু একই ঘটনা যখন বাহিরে ঘটে, বিশেষ করে যানবাহনে চলাচল করার সময়, স্পেশালি সিএনজির ক্ষেত্রে। সিএনজিতে আমরা জানি কিভাবে বসতে হয়। পিছনে যখন ৩ জন যাত্রী বসে আসলে তারা কতটুকু দূরত্ব বজায় রাখতে পারে সেটা আমরা খুব ভালোভাবে জানি। এবং আপনারা দেখবেন আপনাদের পরিচিত অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলাও পর পুরুষকে পাশে বসিয়ে সিএনজিতে চলাফেরা করে। এবং সমাজে এটাকে খুব যে নেগেটিভলি দেখা হয় তাও না। এক্ষেত্রে মিডিয়ার খুব একটা প্রভাব নেই। তারপর কেন আমাদের সমাজে এই বিষয়গুলো প্রচলিত? এর একটি বড় কারণ হচ্ছে আমরা আমাদের যে ধর্মীয় মূল্যবোধ সেটিকে সমাজে সঠিকভাবে ছড়িয়ে দিতে ব্যর্থ। মিডিয়ার একটি নিজস্ব এজেন্ডা রয়েছে। যেহেতু মিডিয়াগুলো সেকুলার এবং লিবারেলদের দ্বারা পরিচালিত, তাই সেকুলার এবং লিবারেল যে ভ্যালুস গুলা রয়েছে, তাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তারা স্বাভাবিকভাবেই চাইবে সমাজে সেটিকে ছড়িয়ে দিতে। অন্যদিকে একজন মুসলিম হিসাবে আমার আপনারও কিছু করণীয় রয়েছে। আমরা সমাজকে এভাবে মিডিয়ার হাতে ছেড়ে দিতে পারি না। আমাদের সমাজকে অবশ্যই আমাদের কন্ট্রোল করতে হবে। মনে রাখতে হবে ইসলাম আমাদের সামাজিক যে রীতিনীতি, যে কালচার সেটাকে পুরোপুরি ডিনাই করে না। কিন্তু একই সাথে আপনি আপনার সামাজিক রীতিনীতি যে কালচার সেটা ফলো করবেন কতটুকু সেটাও আপনাকে ইসলাম দ্বারা জাস্টিফাই করে করতে হবে। আসসালামু আলাইকুম।